শান্তিনিকেতন, যেখানে প্রকৃতি, শিল্প আর মননের মেলবন্ধনে জেগে ওঠে রবীন্দ্রনাথের সৃষ্টির অমর স্বপ্ন। আমাদের আজকের গন্তব্য কলকাতা থেকে 160 কিলোমিটার দূরে বোলপুর শান্তিনিকেতন। উবারের মাধ্যমে একটা বাইক কল করে নিলাম, কারণ ট্যাক্সিতে হাওড়া স্টেশনের ভাড়া চেয়েছিল 300 টাকা, বাইকে 51 টাকা দেখাচ্ছিল। রাইডার ভাই যখন আসলো, শায়রকে দেখে প্রথমে রাজি হয়নি। পরে আমি যখন বললাম আমি আগেও এভাবে রাইড শেয়ার করেছি, তখন 20 টাকা বাড়িয়ে দিতে রিকোয়েস্ট করলো। তবু তো ভালো, তাই না? কোথায় 300 আর কোথায় 70? হাওড়া ব্রিজ ধরে এগিয়ে চলেছি হাওড়া স্টেশনের দিকে। দুপুর 1:45 আমাদের ট্রেন। যেহেতু জেনারেলে টিকিট কাটবো, এই টিকিট অনলাইনে আগে থেকে কাটা যায় না। পার পার্সন 70 টাকা করে টিকিট কেটে নিলাম। হাতে অনেকটা সময় থাকায় চিন্তা করলাম, যেহেতু দুপুরে লাঞ্চ হবেই না, তাই কিছু শুকনো খাবার কিনে নেওয়া যাক। হাওড়া স্টেশন থেকে বোলপুর শান্তিনিকেতন স্টেশন যেতে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। যেহেতু ট্রেনটি হাওড়া স্টেশন থেকেই ছাড়ে, তাই সেখান থেকে সিট পেতে খুব বেশি সমস্যা হয় না। শান্তিনিকেতনের স্টেশন থেকে বেরোতেই চোখে পড়লো গীতাঞ্জলি রেল সংগ্রহালয়। সন্ধ্যা নামতেই আর একটুখানি সময় বাকি, তাই দেরি না করে একটি টোটো ভাড়া করে নিলাম। আমরা এখন যাব ভুবনডাঙ্গা। আমি আগে থেকেই শান্তিনিকেতনের ব্যাপার একটু স্টাডি করে এসেছি। আপনি যদি কম টাকায় শান্তিনিকেতনে থাকতে চান, তাহলে আপনাকে ভুবনডাঙ্গায় থাকতে হবে। এখানেই হোটেল এবং হোম স্টে গুলো পাওয়া যায়, আর এই জায়গা থেকে ঘুরতে যাওয়ার সব জায়গাগুলো একেবারেই কাছে। অনেকটা খোঁজাখুঁজি করে একটা হোম স্টে ঠিক করে নিলাম। রুমে যেয়ে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আমাদের আজকের গন্তব্যে। যেই উৎসবকে কেন্দ্র করে আমার শান্তিনিকেতনে আজ ছুটে আসা, সেটা হচ্ছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা, যার সূচনা করে গেছেন নিজের হাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পৌষ মেলার যাত্রা শুরু হয় 1894 সালে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মমন্দির প্রতিষ্ঠার পর থেকেই এই মেলা শুরু করেন। প্রথমে এটি ছিল ধর্মীয় উপাসনার একটি অংশ, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এটিকে রূপান্তরিত করেন এক সাংস্কৃতিক উৎসবে। মেলায় ঢুকতেই বাহারি খাবার দাবার চোখে পড়ল। বাংলাদেশে খাবারের সাথে এখানকার খাবারের মেনু অনেকটাই মিলে যায়, তবে টেস্ট সম্পূর্ণ আলাদা। অনেকটা হাঁটাহাঁটির পর প্রচুর ক্ষুধা পেয়েছিল, তাই এবার এক কর্নার থেকে খাওয়া শুরু করে দিলাম। শুরু করেছি একটা এগ রোল দিয়ে। গ্লাসে সাজানো যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই ফিশ আইটেম। এখানে যে ক্যাটারিংটা দেখতে পাচ্ছেন, মূলত এরা বিয়ে বাড়ির প্রোগ্রাম সহ নানান ধরনের প্রোগ্রামে খাইয়ে থাকে। ইন্ডিয়ান ক্যাটারিং সার্ভিসের আলাদা কিন্তু সুনাম আছে, যার প্রচলন আমাদের দেশে এখনো নেই। এই ক্যাটারিং এর ফুড টেস্ট করার জন্য আমি ফিশ ফ্রাই এবং ফিশ কাটলেট নিয়ে নিলাম। টেস্টটা বেশ মজার ছিল। চলে আসলাম পিঠার সেকশনে। পিঠার মেনু আমাদের দেশের সাথে একদম মিলে যাচ্ছে। টেস্ট মিলে কতটা, সেটাই দেখার পালা। তবে পিঠার প্রাইস এখানে তুলনামূলক আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। পিঠার স্বাদটা খুবই অসাধারণ ছিল। একদম খাঁটি গরুর দুধে ডুবানো পাটিসাপটা পিঠা। হলুদ রঙের এই সুন্দর দোকানটা দেখে ভেবেছি না জানি কি বিক্রি করছে। কাছে যেয়ে দেখলাম আগরবাতির দোকান। এখানকার মেলায় কিছু কিছু দোকান খুবই আকর্ষণীয় লেগেছে আমার কাছে, বিশেষ করে পানের দোকানগুলো। এত কালারফুল পানের দোকান আমি আগে কখনো দেখিনি। এই মেলায় বেশিরভাগ জিনিসপত্রের দাম তুলনামূলক অনেক বেশি মনে হয়েছে আমার কাছে। আমার জানা মতে সোনাইঝুরির হাটে জিনিসপত্রের দাম আরো কম, তাই বেশি কিছু না কিনে পেট পুরে খেয়ে মেলাটা ঘুরে দেখেছি। কবিগুরু বিশ্বাস করতেন মেলা হলো মানুষের মানুষের সম্পর্ক গড়ে তোলার একটি মাধ্যম। শিক্ষার্থীদের তিনি এই মেলায় সক্রিয় অংশ নিতে উৎসাহ দিতেন, যাতে তারা সৃজনশীল হতে পারে এবং সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে। হোম স্টেতে ফেরার সময় রাতের ডিনারে কৃষ্ণালীর হোটেলে শায়রের জন্য 100 টাকার চিকেন বিরিয়ানি আর আমি 70 টাকায় একটি ভেজ থালি এবং 1 কাপ মটকা চা খেয়ে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে আগামীকাল সোনাইঝুরির হাটে। ভালো থাকবেন।